আশিস বাংলা প্রো চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা এই আশিস বাংলা প্রো চ্যানেলে নট ও নাট্যকার শম্ভু মিত্রের চাঁদ বণিকের পালা নাটক হতে চাঁদ চরিত্রটি বিচার করব। তবে সেই চাঁদ চরিত্র বিশ্লেষণের আগে প্রত্যেককে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই এবং এই ধরনের অডিও বা ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দিতেও অনুরোধ জানাই। এবার আমরা শুরু করি শম্ভু মিত্রের চাঁদ বণিকের পালা নাটক হতে চাঁদ চরিত্র বিশ্লেষণ। মনসামঙ্গলের সবচেয়ে বেশি যে লক্ষণকে চাঁদ বণিকের পালাকার শম্ভু মিত্র কাজে লাগাতে চেয়েছিলেন তা হচ্ছে চাঁদ চরিত্রের বিপুল সম্ভাবনার দিক। চাঁদ চরিত্র আলোচনা করতে গেলেই প্রথমে যে প্রশ্ন উঠে আসে তা হল এ ধরনের পৌরাণিক চরিত্র ব্যবহার করার সুবিধাটা কোথায়। মূলত সব সাহিত্যই একটি চরিত্রকে আশ্রয় করেই সময়ের অভিজ্ঞানকে খুঁজে নিতে চায়। বুদ্ধদেব বসুর প্রথম পার্থ নাটকেও পার্থকে ব্যবহার করা হয়েছিল পৌরাণিক আবরণের আড়ালে ব্যক্তিত্ব খোঁজার আঙ্গিকেই। চাঁদ বণিকের পালাতেও চন্দ্রধর বা চাঁদ সদাগরকে আশ্রয় করে আধুনিক মানুষের ব্যক্তিত্বের জটিলতার সন্ধান করেছেন নাট্যকার শম্ভু মিত্র। চাঁদ বণিকের পালার চাঁদ চরিত্র স্থাপিত হয়েছে এক বিরাট সামাজিক প্রেক্ষাপটে। মানুষ কখনোই সমাজ বিবিক্ত নয়, কিন্তু চাঁদের মতো চরিত্র সমাজের সঙ্গে সম্পৃক্ততায় এবং অসম্পৃক্ততায় যে দ্বন্দ্বময় জীবনযাপন করেছিল তাকেই নাটকে ধরতে চেয়েছেন শম্ভু মিত্র। এই নাটকে মনসা বা শিব কোনো ভিন্ন চরিত্র নয়, জীবনের দুটি ভিন্নমুখী সত্যের পথ হয়ে দেখা দিয়েছে। চাঁদ সদাগরকে প্রথম নাটকে পাওয়া গেল সমাজের সঙ্গে এক তীব্র দ্বন্দ্বের মুহূর্তে। মনসামঙ্গলে চাঁদের পাড়ি বা বাণিজ্যে যাওয়ার ঘটনা উল্লেখিত হয়েছিল, যদিও মনসামঙ্গল রচনার বহু পূর্বেই বাঙালির বাণিজ্য যাত্রার সব সম্ভাবনা নষ্ট হয়ে গিয়েছিল। তবুও বাণিজ্যের যে স্মৃতি বাঙালির অন্তরে কাজ করেছে তারই রূপ পেয়েছিল চন্দ্রধরের বাণিজ্য যাত্রায়। পরবর্তীকালে কিছু নিষেধ উপস্থাপিত হয়েছিল কালা পানি অতিক্রম না করার ব্যাপারে, কিন্তু চাঁদ বণিকের পালায় নাট্যকার সমস্যাটি দেখালেন অন্যভাবে। এখানে চাঁদের পাড়ির বিরোধিতা করেছে রাষ্ট্রশক্তি। এর গভীর কারণ অনুসন্ধান করতে গেলে যেখানে পৌঁছানো যাবে তা হল চাঁদ যে বাণিজ্যে যেতে চেয়েছিল তা তার পাটোয়ারি বুদ্ধির তাগিদেই নয়, জ্ঞানের আলো আহরণ করাও তার উদ্দেশ্য ছিল। শুধু বস্তু নয়, ভাবেরও সৌদাগর ছিল চন্দ্রধর। তাই ক্রমজায়মান মনসা শক্তির প্রবল প্রতাপ নিষেধ জারি করেছিল চাঁদের যাত্রার বিরুদ্ধে। প্রথমাবধি চন্দ্রধরের মধ্যে দেখা দিয়েছিল নায়ক বা নেতা হওয়ার চারিত্রিক বৈশিষ্ট্য। তাই ভবদেব বনমালীরা তাকে নেতৃত্ব পদে স্থাপন করে জীবনের সারতত্ত্ব বুঝতে চেয়েছিল। আমাদের প্রধান কুলিক চাঁদ বণিক তো বলে যে আমরা যদি জোয়ান হই, মানুষের পুত্র হই, তো আমাদের তরে খালি অন্ধকার দুই চক্ষু মেলে অজানার মধ্যে গিয়া আতিপাতি সন্ধান করতে হবে। পাড়ির ব্যাপারে সার্বিকভাবে নির্ভর করেছিল চন্দ্রধরের আদেশের উপর। নাট্যকার এই চরিত্রটির মূল সন্ধান করেছেন আরও অনেকগুলি চরিত্রের সঙ্গে পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে। বল্লভাচার্য চাঁদের গুরুদেব, কিন্তু নীতিভ্রষ্ট আদর্শভ্রষ্ট এই বৃদ্ধ যেন চাঁদের চিরতারুণ্যের বিপরীতে উপস্থিত হয়েছেন নাট্যকারের অভিপ্সা পূরণের জন্যই। এছাড়া এমন একটি পারিবারিক চরিত্র পাওয়া গেল যে
সহজ বোধ ও বিচারের বশে চাঁদের বিপুল সম্ভাবনাকে আবিষ্কার করতে পেরেছিল। সে গৃহভৃত্য নেড়া। মনসামঙ্গলে চাঁদ ও সনকার দাম্পত্য সম্পর্ককে খুব একটা মূল্য দেওয়া হয়নি, কিন্তু চাঁদ বণিকের পালায় আধুনিক মানুষের সম্পর্কের শিকড় সন্ধান করেছেন নাট্যকার দাম্পত্যের নবমূল্যায়ন করে। সনকার মুখেই প্রথম শোনা গেল চাঁদের চরিত্রের নেতিবাচক দিকগুলির কথা। চাঁদও সামন্ততান্ত্রিক পুরানো সমাজের প্রতিনিধিস্থানীয় হয়ে গেছে যখন সে সনকার ব্যক্তিগত প্রেম অপেক্ষা পতি আনুগত্য চেয়েছে। বিশ্বাস না যদি থাকে, ঘরে এসা যদি দেখে, ঘরে তার অন্ধকার কোণে কোণে সর্প ঘোরে, তাইলে সে সসর্প দালানে কোনোদিন সংসারের প্রতিষ্ঠান হয়? সেটা কি কোনো ঘর হয়? ধর্মপদিনী যদি বিশ্বাসঘাতিনী হয়, হায় হায় ভগবান, মানুষের মন তবে কোথায় ভরসা পাবে, বিশ্বাস কোথায়? তাই সনকার মনসা পূজাকে সে অন্ধত্বের দিক থেকে যত নয় তার চেয়ে বেশি ধিক্কার জানিয়েছে স্বামীর বিরুদ্ধাচরণ করার জন্য। সনকাও স্বামীর কার্যকলাপকে বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি নিয়ে লক্ষ্য করেছে। তাই তার অভিযোগ, চাঁদ সংসারের প্রতি অবজ্ঞা করেছে চিরদিন, শুধু ভেবেছে নিজের সুনাম ও যশের কথা। তাই পাড়ি দেওয়াটা তার একটা উদ্দেশ্য মাত্র, সরাসরি অহংকারী চরিত্র হিসাবে নির্দেশ করেছে তাকে। চাঁদের জীবনের যে মহৎ উদ্দেশ্য, যে সমুদ্র লীলিমার প্রতি ভয়ানক আকর্ষণ বারবার তাকে গৃহের সীমার বাইরে এনে ফেলেছে, সেই গূঢ় তত্ত্বকে সনকা তার গৃহবাসী মন দিয়ে বুঝে উঠতে পারেনি। কিন্তু যে প্রেম আকাঙ্ক্ষা করেছিল একান্ত পুরুষের কাছ থেকে, সেই প্রেম না পাওয়ার বেদনায় তাকে রুক্ষ অভিমানী করে তুলেছে। তাই মহাজ্ঞান কি করে হারালো চাঁদ, সেই প্রশ্ন তুলে এনে দেখাতে চেয়েছে চাঁদের চরিত্রের দোষগুলিকে। তুমি স্বামী, তুমি জ্ঞানী, কিছু বলো এই পুত্রহীনারে। মহাজ্ঞান কি করে হারালে তারও কিছু যুক্তি দিবে না কো? 6 পুত্র মরে গেছে, যাক তুমি কিছু যুক্তির বর্ণনা দেও। বলো সনকা, এখনো তো তোর পেটে বেঁচে আছে আর এক সন্তান, এই বেড়ে আই, তারে নিধনের লেগে 2 জনে সল্লা করে নি। বলো বলো না স্বামীন, প্রভু বলো বলো। নাট্যকার সেই সুবাদে এক রক্ত মাংসের সজীব চরিত্র গড়ে তুলেছেন চন্দ্রধরকে কেন্দ্র করে। চাঁদ 6 পুত্রের মৃতদেহ নিজের হাতে সৎকার করে পাড়ি দিয়েছেন নোঙর কেটে। এখানে জীবনের প্রতিকূলতাকে গ্রহণের মতো সৎসাহসের অধিকারী মানুষ হয়ে উঠেছে চাঁদ। সেই পাড়ি সাফল্য লাভ করেনি, কেননা জীবন তাদের নিয়ে গেছে কালীদহের ঘূর্ণাবর্তে। সবকিছুই রিক্ততার শেষ প্রান্তে পৌঁছে দিয়েছে তাদের। এই অসফলতার কারণকে অনেকে নির্দেশ করেছেন পাড়ি উদ্দেশ্যের মধ্যে। তারা চন্দ্রধরের পাড়ির মধ্যে কোনো বৃহৎ আদর্শকে নয়, খুঁজে পেয়েছিলেন আরও একটি রোমান্টিক ভয়েসের সুর। তাই লক্ষ্যহীনতা নিয়ে গেছে তাদের হিত সর্বস্বতায়। কিন্তু বর্তমান সময়ের কথাকে গেঁথে দিতে চেয়েছিলেন নাট্যকার, সেদিকে লক্ষ্য করলে চাঁদ চরিত্রের এই পরিণামের আরও একটি অর্থ খুঁজে পাওয়া যায়। উদ্দেশ্য ঠিক থাকলে পথের অমসৃণতাকে স্বীকার করতেই হয়। তাই কালীদহই চন্দ্রধরের জীবনের একমাত্র সত্য নয়, জীবনের পুনঃসংশ্লেষ ঘটে তার মধ্যে। এই পর্বেই চরিত্রটিকে আবিষ্কার করা যায় আর একটি সম্পর্কের নিরিখে। এই সম্পর্কের জটিলতাও নাট্যকারের নিজস্বতার লক্ষণ, কেননা লক্ষিন্দর এবং চাঁদের সম্পর্কের তীব্রতা মনসামঙ্গলের কোথাও ব্যক্ত হয়নি। কিন্তু আত্মপরিচয় সন্ধানী লক্ষিন্দর যখন পিতার সামনে প্রশ্ন তুলে ধরে পিতৃত্বের দায়িত্বের বা সমাজের বিরোধিতার, তখন চাঁদ জীবনের আরেক রূপ আবিষ্কার করতে পারে। আধুনিক পিতার মতোই সেও বুঝতে পারে সন্তানের জন্ম দেওয়ার মতো কঠিন কাজকে খেলাচ্ছলে দেখবার সময় ফুরিয়েছে। পিতার দায়িত্ব
জন্মের সূচনায় নয়, তাকে মানুষ করে তোলার মধ্যে। তাই লক্ষিন্দরকে সামাজিক বিরুদ্ধতার গ্লানি থেকে বাঁচাবার জন্য চাঁদের পিতৃ হৃদয় আকুল হয়ে ওঠে। যখন লক্ষিন্দর বুঝতে পারে পিতাকে, তখন সেও পিতাকে উৎসাহিত করে পারির ব্যাপারে। বেণীনন্দন ও কোরালীদের বিপরীত পক্ষ থেকে চাঁদকে সাহায্য করতে চেয়েছে পারিতে। সমাজের নবজাগ্রত শক্তিকে ধরতে পেরেছে চন্দ্রধর এদের মাধ্যমে। তাই শেষ পর্যন্ত মনসা পূজা মেনে নিয়ে পাড়ি দিতে সম্মত হয়নি চন্দ্রধর। চাঁদ সদাগর চরিত্রের সামাজিকতাই শুধু নয়, ব্যক্তিগত আবেগ ও আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে লক্ষিন্দর ও বেহুলার বিবাহ উপলক্ষে নিভৃতির সুযোগে। আবিষ্কার করেছে সে চম্পকনগরীর রন্ধে রন্ধে জমে ওঠা কালিমার কথা। তাই সচেতন সত্তায় এই কুলুষের হাত থেকে বাঁচবার জন্যই সুরাপানে মত্ত হয়েছেন, জীবনকে ফিরে দেখতে চেয়েছেন আরেকবার। তাই সনকাকে আহ্বান করেছেন প্রেমিকের আর্তি নিয়ে ভালোবাসার মধ্য দিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখার জন্য। মনে হয় যখন তার সব স্বপ্ন নিভে আসার সময় হয়েছে, এমনকি একমাত্র পুত্র লক্ষিন্দরের মৃত্যু আসন্ন, সে সময় এই জীবনের সংরক্ত স্বপ্ন দেখা, হারানো দিন ফিরে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা, এসব কিছুই ট্র্যাজেডির সুরকে ঘনিয়ে তুলেছে। মনসামঙ্গলের চাঁদ চরিত্রের মধ্যে অনেক ট্র্যাজিক সম্ভাবনা ছিল, কিন্তু উপস্থাপনা ছিল না। সমালোচকরা ওই সম্ভাবনার ভেই চাঁদ সদাগরকে ট্র্যাজিক চরিত্র বলে নির্দেশ করেছিলেন। এখানে সেই ট্র্যাজেডির সুর শোনা গেল। মনসামঙ্গলে যে দ্বন্দ্ব ছিল তা মূলত দুটি সম্প্রদায়ের, কিন্তু এখানে এসে সম্প্রদায় নয়, ব্যক্তির নিজস্বতাই বড় হয়ে ওঠে। তাই বেহুলা যখন নিজের সম্মানের বিনিময়ে স্বামীর জীবনে ফিরিয়ে নিয়ে আসে, তখন শ্বশুর হিসাবে চাঁদ নিজের ছেলেকে ফিরে পাওয়ার মধ্যে আনন্দ নয়, গ্লানি অনুভব করে। এখানেই চিরকালীন মানব সত্যের অধিকারী হয়েছে চন্দ্রধর। শুধু উদ্দেশ্যের পরিপূরণ নয়, উপায়টাও একটা বড় কথা, এই বোধ তাকে তাড়িয়ে নিয়ে ফিরেছে। তাই মনসার পূজাকে মেনে নিলেও তার মধ্যে কোন রকম মানসিক পরিবর্তন লক্ষ্য করা যায়নি। নাট্যকার সব শেষের চরিত্রটির ইতিবাচকতা দেখিয়েছেন পুনর্বার পাড়ি দেবার উদ্যোগের মধ্যে। নোংর তো কেটে দিয়েছে শিব, প্রস্তুত সবাই, এই আন্ধারে চম্বক নগরী, তবু পাড়ি দেয় শিবের সন্ধানে, পাড়ি দেও পাড়ি দেও। এই পাড়ি এনে দিতে পারে গড্ডল জীবন স্রোতে নতুনের স্পর্শ। তাই জীবনের এই সত্য আবিষ্কারের মধ্যে চাঁদ চরিত্রটি প্রতিষ্ঠা করেছে আধুনিক মানুষের প্রাণ পুরুষকে। পুরাণের শরীর থেকে ছিন্ন করে নিয়ে তার মধ্যে আরোপ করা হয়েছে সমসময়ের ঈপ্সিত অভিজ্ঞান। আজ এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।